The past lives and breathes in Kolkata. ITC Ashirwad presents Purono Kolkatar Golpo, brought to you by Earshot, India's hottest new audio destination. Hear it on earshot.in or Earshot app. Presented by ITC Ashirwad, India's #1 আটা ব্র্যান্ড। পুরনো কলকাতার গল্প। সেকালের কলকাতা ছিল রঙ্গরসিকতায় ভরপুর। লোকের মুখে মুখে ঘুরত নিত্য নতুন ছড়া। এক একটি সামাজিক ঘটনা বা চারপাশের অবস্থা থেকে জন্ম নিত সেসব ছড়াগুলো। যেমন রেতে মশা দিনে মাছি, এই নিয়ে কলকাতায় আছি। এই বিখ্যাত ছড়াটির রচয়িতা ছিলেন সেকালের বিখ্যাত কবি ঈশ্বরগুপ্ত। তিনি বাস করতেন কাঁচরাপাড়ায়। তিনি এসেছিলেন কাঁচরাপাড়া থেকে তার মামার বাড়ি জোড়াসাঁকোয় বেড়াতে। শহর দেখে তো তিনি মুগ্ধ। কত আলো, কত বাড়ি, কত গাড়ি ঘোড়া, বাড়িতে বাড়িতে বাগান, বাগানে কত ফুল, বাড়িতে বাড়িতে যত ছাদ, তাতে বুলবুলি আর পায়রা নিয়ে খেলা। কিন্তু দুদিন যেতে না যেতেই চোখ উঠল কপালে। মাছির উপদ্রবে কাত, মশার কামড়ে কাতর। আর সেই সময় তার মুখ থেকে বেরিয়ে এলো তখনই বানানো এই ছড়া। আর সেই থেকেই তার বেদনা আজও কলকাতায় বেদবাক্য হয়ে রয়েছে। যতদিন কলকাতা থাকবে, গুপ্ত কবির এই অমর ছড়াটির সঙ্গে গাঁট ছড়া বেঁধে মশা এবং মাছি দুই থাকবে কলকাতায়, মানুষের সঙ্গে লড়াইয়ে সুর উচিয়ে। সাহেবরা কলকাতার কালা আদমিদের ভয় পায়নি কোনোদিন, কিন্তু ভয় কাঁপত কালা জ্বর বা পাক্কা জ্বরের নাম শুনলে। ইংরেজদের ভাষায় ব্ল্যাক ফিভার। কলকাতা সেই আদি যুগে শয়ে শয়ে ইংরেজ মরেছে ম্যালেরিয়ায়। 1700 সালের কথা। ক্যাপ্টেন হ্যামিল্টন হিসেব দিয়েছিলেন ওই সময় কলকাতায় সাহেবের সংখ্যা ছিল 1200। এক বছরই পাক্কা জ্বরে মারা যায় 460 জন। একজন ইংরেজ কবি নাম অ্যাটকিনসন সেই ভয়াবহ সময়ের ছবি এঁকে গেছেন তার এক কবিতায়। সহজ ভাষায় সে কবিতার অর্থ হল, হে কলিকাতা, তোমার অবস্থা অতীতে কি খারাপই না ছিল, কত কষ্টেই না বাঁচাতে হয়েছে তোমায়। তোমার সারা শরীর জড়িয়েছিল ঘন জঙ্গল আর পচা জলাশয়। উঁচু উঁচু গাছগুলো আড়াল করে রাখত আলো। সোঁদা মাটি থেকে উপচে উঠত বিষের মতো বাষ্প। দিনের তাপ আর রাতের ঠান্ডায় ঘরে ঘরে তখন বিছানা পাতা থাকত জ্বরের। আজ সন্ধেবেলা যেসব পথিকেরা ঘুরে বেরিয়েছে পথে, কাল সকালে তাদের দেহ ঠাঁই পেয়েছে কবরে। গুপ্ত কবির এই ছড়া লেখার প্রায় কাছাকাছি সময় কলকাতায় বেড়াতে এসেছিলেন এক ইংরেজ ভদ্রমহিলা, নাম ফ্যানি পার্কস। 1822 সালের কথা। তাঁর লেখা ভ্রমণ বৃত্তান্ত সেকালের কলকাতার দলিলের মতো। তাতে কলকাতার আমোদ উৎসব, আচার বিচার, চাল চলন সবকিছুই আছে, এবং মশার কামড়ও, আর সেই সঙ্গে চুলকানির জ্বালাটাও। আরেকজন বিখ্যাত ইংরেজ মহিলার আত্মকথা পড়লে জানা যায় তাঁর কলকাতাবাসের দিনগুলো কি দুর্দশাতেই না কেটেছে এই মশা আর মাছির উৎপাতে। তিনি শ্রীমতী এমিলি ইডেন, গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ডের বোন, যার নামে নাম এবং যার উদ্যমে গড়া আজকের এই ইডেন গার্ডেন্স। এই প্রসঙ্গে আরেকটি ছড়ার উল্লেখ করা যাক। সেটি হল বনমালী সরকারের বাড়ি, গোবিন্দ মিত্রের ছড়ি, জগৎ শেঠের কড়ি, উমিচাঁদের দাড়ি। এখন প্রশ্ন হল, এই ছড়ায় উল্লিখিত এই লোকেরা কারা? আসুন শুনে নেওয়া যাক। বনমালী সরকার প্রথমে ছিলেন পাটনার কমার্শিয়াল রেসিডেন্সির দেওয়ান, তারপর হলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডেপুটি ট্রেজারার। ব্যবসা থেকে আসে প্রচুর টাকা, দেখতে দেখতে টাকার কুমির। তারপরই কুমোরটুলিতে বাড়ি, বাড়ি তো নয়, প্রাসাদ, রাজপ্রাসাদ। 8-10 বছর ধরে তৈরি, ভেতরে এলাহি ব্যাপার। পৃথিবীর নানান দেশ থেকে জোগাড় করা যত রাজ্যের দামি দামি শৌখিন জিনিসে ঘর দালান বোঝাই, দেখলে চোখ জুড়িয়ে যায়। দূর দেশ থেকে কেউ বেড়াতে এসেছে কলকাতায়, কি পুজো দিতে এসেছে কালীবাড়িতে, তার একবার বনমালী সরকারের বাড়িতে উকি দিয়ে যাওয়া চাই। যারা সে সুযোগ পায় না, তারা যেন কি এক সুখ হারালো। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়, কি নাম ডাক তখন তার, কত না ঐশ্বর্য, কত ধনরত্ন, জাঁকজমক। তিনি পর্যন্ত একদিন ছুটে এলেন কলকাতায়, সঙ্গে বয়স্য গোপাল ভাঁড়। তার মতো মানুষের চোখেও সে বাড়ির তারিফ। হ্যাঁ, দেখবার মতো জিনিসই বানিয়েছে বটে। বাগবাজারের সিদ্ধেশ্বরী কালী ছিল এই বনমালী সরকারেরই প্রতিষ্ঠা করা।
ওদিকে গোবিন্দরাম মিত্র গোড়া থেকেই খুব বড় ঘরের ছেলে। গ্রামের নাম চানক। ব্যবসায় টাকা করার বাসনায় চানক ছেড়ে একদিন চলে এলেন চারনকের গড়া কলকাতায়। কলকাতায় এসেই জুটে গেল চাকরি। হলওয়েল নামক এক সাহেব তখন কলকাতার কালেক্টর, বাংলায় বলা হতো জমিদার। গোবিন্দরাম চাকরি পেলেন তাঁরই অধীনে, ব্ল্যাক জমিদার। কিন্তু কিছুদিন চাকরি করতে না করতেই তাঁর জানা হয়ে গেল অন্ধি সন্ধি রাতারাতি বড়লোক বনে যাওয়ার। তারপরেই শুরু হয়ে গেল গাড়ি হাঁকানো, বাড়ি বানানো। ব্যবসা চলল স্বনামে বেনামে। টাকার সঙ্গে সঙ্গে বাড়তে লাগলো খ্যাতি, খ্যাতির সঙ্গে প্রতাপ প্রতিপত্তি। গোবিন্দরামের তখন এমন দাপট, লোকে বলতো বাঘে বলদে জল খেত এক ঘাটে। সবসময় হাতে তেল চকচকে সোনার বাঁধানো ছড়ি, সেই যেন তার শাসনদণ্ড। কুমোরটুলিতে ছিল তার অট্টালিকা, অট্টালিকার সঙ্গে মন্দির, নবরত্ন মন্দির, 9টা চূড়ো, লম্বায় মনুমেন্টের চেয়ে উঁচু। 165 ফুট গড়া হয়েছিল 1725 সালে। 1737-এর ঝড়ে একবার ভেঙে গিয়েছিল অনেকগুলো চূড়ো। তারপর 1840-এর ভূমিকম্পে সবটাই গুঁড়ো। ওপরওয়ালাদের ওপরেও ছড়ি ঘোরাতে তিনি ছাড়েননি। হলওয়েল চিরদিনই গোবিন্দরামের ওপর গোঁসা। হয়তো আসল কারণটা এই যে হলওয়েল বুঝে গিয়েছিলেন সাহেবদের ঠকিয়ে কোম্পানিকে ফাঁকি দিয়ে লোকটা দেদার টাকা কামাচ্ছে। এবার আসি জগৎ শেঠের কথায়। আমরা জগৎ শেঠ সবাই বলি বটে, কিন্তু ওটার নাম নয়, উপাধি। আসল নাম ফতেচাঁদ। উপাধিটা দিয়েছিলেন দিল্লির সম্রাট ফারুকসিয়ার। সম্রাট হবার আগে তিনি ছিলেন বাংলার নবাব এবং গোপনে গোপনে তৈরি হচ্ছিলেন সিংহাসন দখলের জন্যে। সেই সময় ফতেচাঁদ বুদ্ধি দিয়ে, সাহস দিয়ে, টাকা পয়সা দিয়ে নানাভাবে সাহায্য করেছিলেন ফারুকসিয়ারকে। যেদিন সত্যি সম্রাট হলেন সেদিন ফতেচাঁদকে ওই উপাধি বিলোন। উপাধিটার সঙ্গে উপঢৌকনও ছিল প্রচুর। সোনা দানা ধনরত্নের সঙ্গে ছিল আরও একটি জিনিস, ফরমান। সেই ফরমানের জোরে তার ঠাঁই হয়েছিল বাংলা, বিহার, উড়িষ্যার নবাবের সিংহাসনের বাঁ দিকে। মুর্শিদ কুলি খাঁ ছিলেন বাংলার বহুদিনের দেওয়ান, তারপর হলেন নবাব। তার পেছনেও অনেকখানি উমেদারি ছিল জগৎ শেঠের। নবাবের পক্ষ থেকে রাজস্ব সংগ্রহের ভার পড়েছিল তাঁরই ঘাড়ে। তিনিই কোষাধ্যক্ষ। আবার তাঁরই বাড়ির উঠোনে টাকা তৈরির কারখানা। 200 জন অশ্বারোহী সৈন্য দুবেলা পাহারা দিত তাঁর বাড়িঘর, ধনভাণ্ডার। রাজা মহারাজা যার যখন তহবিল খালি, টাকার টান, তখন ভরসা কেবল একজন, তিনি জগৎ শেঠ। পলাশীর যুদ্ধের পেছনে যে কজন বিশ্বাসঘাতকের সবচেয়ে খ্যাতি, জগৎ শেঠ তাদের মধ্যে একজন। সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করার অভিপ্রায় মীর জাফরের ডাকে প্রথম যে গোপন সভা বসেছিল, তার স্থান ছিল ওই জগৎ শেঠের বাড়িরই অন্দরমহল। শেঠদের মধ্যে নামজাদা যেমন জগৎ শেঠ, বণিকদের মধ্যে তখন তেমনি উমিচাঁদ। আসল নামটা যে কি তা নিয়ে নানান মত। কেউ বলেন আমির চাঁদ, কেউ বলেন আমি চাঁদ। একেবারে গোড়ার যুগে ইংরেজরা এই উমিচাঁদের সাহায্য নিয়েই বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের ভেতরে নাক গলাতে পেরেছিল। গোড়ায় গোড়ায় তাঁকে খুবই তোয়াজ করেছে তাই ইংরেজরা। তারপর যখন ব্যবসা বাণিজ্যের আটঘাট সব জানা হয়ে গেল, উমিচাঁদ বাতিল। উমিচাঁদও তেমনই চতুর। একবার সিরাজউদ্দৌলাকে গিয়ে বলছে ইংরেজদের আক্রমণ করুন, আবার ইংরেজদের কানে গিয়ে ফিসফাস। সিরাজউদ্দৌলা যখন দ্বিতীয়বার কলকাতা আক্রমণ করতে এসেছিলেন, উঠেছিলেন হালসি বাগানে উমিচাঁদেরই বাগান বাড়িতে। পলাশীর যুদ্ধের পর যখন ক্লাইভ সিরাজউদ্দৌলার রাজকোষ লুটপাট করে নিয়ে এলেন, তাতে উমিচাঁদেরও ভাগ ছিল। ভাগ থাকবে বলে চুক্তিপত্র লেখা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ইংরেজরা তাকে কানা করিও ঠেকায়নি, জানিয়ে দিল ওটা জাল চুক্তিপত্র। সেই শোকে মাটিতে আছড়ে পড়ে গিয়েছিলেন উমিচাঁদ। তারপর থেকে বাকি জীবনটা কেটেছে অর্ধ উন্মাদ হয়ে। আরেকটি ছড়া হল বাবুদের নিয়ে। ছড়াটি কেমন? ঘুড়ি তুড়ি যশ দান, আখড়া বুলবুল মনিয়া গান, অষ্টাহে বনভোজন, এই নবধা বাবুর লক্ষণ। বাবুরা কি নিয়ে দিন কাটাতেন, কি কি ছিল বাবুদের নেশা, তারই একটা ফর্দ দাখিল হয়েছে এর মধ্যে। মাথায় বাবরি চুল, দাঁতে মিশি, পরনে ফিনফিনে কালো পেড়ে ধুতি, গায়ে মসলিন, গলায় চুনোট করা উড়ুনি, পায়ে পুরু বকলস দেওয়া চীনে বাড়ির জুতো। এই হলো বাবুদের চেহারা। দিনে ঘুম,
দুপুর পেরোলে ঘুড়ি ওড়ানো, তুড়ি দেওয়া, বুলবুলির লড়াই বাঁধানো, সন্ধে সেতার, এসরাজ বা বিন বাজিয়ে কবি গান বা হাফ আঁকড়াই শোনা। আরও বেশি রাতে বাগানবাড়িতে বাইজি নাচের আসর। এই হল বাবুদের চরিত্র। ছড়া ছিল পুরনো কলকাতার বিনোদনের অঙ্গ। সেই সময়ের কলকাতার বুকে কান পাতলে আজও শুনতে পাওয়া যায় হাওয়ায় উঠছে হাজার হাজার ছড়া।